মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রোববারই সমঝোতা স্মারক সই, তৈরি হচ্ছে ডাটা ব্যাংক। বেশি টাকা নিলেই ব্যবস্থা, হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। এবং 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, আবাসন সংকটে বিপাকে ভ্রমণ পিপাসুরা, প্রকৃতির সান্নিধ্য পেতে খাগড়াছড়িতেও ভিড়। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 3 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সে দেশের সরকারের সঙ্গে আগামী রোববারই সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জানানো হয় ডাটা ব্যাংক থেকেই কর্মী পাঠানো হবে, এজন্য তৈরি হচ্ছে ডাটা ব্যাংক। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠাতে কোনো ধরনের সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া নির্মাণ, বনায়ন ও সেবা খাত সহ দেশটির বিভিন্ন খাতে জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সিন্ডিকেট ব্যবসা সহ নানা অনিয়ম নিয়ন্ত্রণে 2018 সালের সেপ্টেম্বর থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটির সরকার। সম্প্রতি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন দেয় সে দেশের মন্ত্রিসভা। আন্তর্জাতিক অভিবাসন দিবস সামনে রেখে শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, আগামী রোববারই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন তিনি। এদিকে ডাটা ব্যাংকের মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে বলে জানান তিনি। আমার বিশ্বাস কি একবার এমওইউ সই হয়ে গেলে তারপর যে ওই যে আমাদের যে অপারেশনাল যেটা কিভাবে হবে, এটা সর্ট আউট করতে খুব বেশি একটা সময় লাগবে না। ডিসেম্বরের মধ্যে I would like to start, but ওটা হবে তো it depends on them. আমাদের টার্গেট হলো to get the data bank going. অ্যাপটা যত তাড়াতাড়ি আমরা ফুললি অনবোর্ড করে নেব, অনবোর্ড করে নিলেই then what will happen is that the process will become much easier. এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 10 থেকে 12টি এজেন্সি সুযোগ পেলেও এবার মালয়েশিয়া কর্মী পাঠাতে সিন্ডিকেটের কোনো সুযোগ থাকবে না বলে স্পষ্ট করেন মন্ত্রী। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না, এবং আমাদের তরফ থেকে এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি সেখানে কিন্তু সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা কিন্তু করে দেইনি। আমাদের বাংলাদেশ তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে এই সিন্ডিকেট করার কিন্তু কোনো ব্যবস্থা বা সিস্টেম আমরা কিন্তু রাখতে যাচ্ছি না। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরেই কোন খাতে কত টাকা ব্যয়ে কতজন কর্মী যাওয়ার সুযোগ মিলবে সেটি জানানো সম্ভব হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুবর্ণ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। Distinguished guests, ladies and gentlemen, I welcome you all to the second day program of the two-day celebration titled The Greatest Hero of the Glorious Victory, organized on the occasion of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Golden Jubilee of Independence of Bangladesh. On 50 years of independence of Bangladesh, our heartfelt warm greetings and felicitations to all of you. মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। Honorable Prime Minister, with kind permission of yours, we are going to start the program. সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানটি গাঁথা হয়েছে বাঙালির সংস্কৃতির ঐতিহ্যবাহী পুঁথি গান দিয়ে। মাসুম রেজার রচনায় পুঁথি পাঠ করবেন মাসুম আজিজ। এই পুঁথি পাঠের ভেতর দিয়েই ফুটে উঠবে পরবর্তী পরিবেশনার মূল বিষয়বস্তু। Ladies and gentlemen, today's performance has been compiled with the tradition art form of Bangladesh, the Puthi. Masum Reza is the writer, while Masum Aziz will be the anchor performer. His Puthi part will depict the theme of the presentation.
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম সেখানে। মুন্সিগঞ্জের পদ্মা পারে হয়ে গেল ঐতিহ্যবাহী ইলিশ উৎসব। ইলিশের পসরা ঘিরে নানা অঞ্চলের ক্রেতাদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ছবি তুলেছেন আবু সাইদ। 2021 রূপালী ইলিশে ভরপুর স্টলগুলো, ইলিশ প্রদর্শনীও রয়েছে বৈচিত্র্য। পদ্মার ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতাদের নানা কৌশল। মেলায় আসা লোকজন অভিভূত এমন আয়োজন দেখে। জাতীয় মাছ ইলিশকে সুরক্ষার পাশাপাশি প্রসারের ব্যাপারেও সচেতনতার বিষয়ে মেলায় নানা দাবি উঠে আসে। ইলিশের কদর বেশি থাকায় রেকর্ড পরিমাণ সরবরাহ হয়। পদ্মা পাড়ের শিমুলিয়া বন্দর মাঠে দ্বিতীয়বারের মতো ইলিশ উৎসব ঘিরে খুশি জেলে আড়তদার সহ সংশ্লিষ্টরা। স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ। প্রায় কেজি 1200-1300 টাকা হয়ে গেছে কেজি, 900 গ্রাম 800 গ্রাম সাইজের মাছ। ইলিশ মাছ কিনতে আইসা দেখলাম অনেক মাছের দাম। ইলিশের মেলা, এই কারণে ইলিশ মাছের দাম অনেকটা বেশি। এটা দেওয়া উৎসাহিত হয়ে আমার এলাকার মানুষ আমরা ইলিশের প্রতি আরো যত্নশীল হব। ওরে মুন্সিগঞ্জে বসত করি, ওরে বিক্রমপুরে বাড়ি। এই ইলিশ উৎসবকে ঘিরে বাউল গান, পালা গান, মারফতি ও মুর্শিদি সহ গানের আয়োজন করা হয়। জাতীয় পর্যায় সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে পদ্মা পারে ইলিশের সয়লাভ, তবে সরবরাহ বেশি হলেও চাহিদা থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশে ভরপুর আড়তগুলো। পাইকারি ডাকে বেচা কেনা চলে ইলিশের। তবে ইলিশের সরবরাহ ভালো থাকলেও দামে আগুন। বড় ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে 1600 টাকা পর্যন্ত। মানিকগঞ্জের পাইকারি আড়তেও সবজির আগুন দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সবজি নষ্ট হওয়ায় কমেছে সরবরাহ, আর তাই দাম বাড়তি বলে দাবি কৃষকদের। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। কনকনে শীতে ভোর থেকেই সরগরম মানিকগঞ্জ সদরের ভাটবাউর সবজির আড়ত। পাওয়া যাচ্ছে টাটকা ও বিষমুক্ত ফুলকপি, নতুন আলু, শিম, গাজর সহ নানা ধরনের শীতের সবজি। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সবজি উৎপাদন কম হওয়ায় আড়তে সরবরাহ কমেছে। এতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। এরপরও সবজি বিক্রিতে লাভের অংশ মিলছে না বলে দাবি কৃষকদের। দাম কিন্তু ভালো, কিন্তু সবজি আমরা পাচ্ছি না। সবজি ওর ভালো হয় নাই, অর্ধেকের বেশি সবজি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। সবজির দাম বাড়লে বাদেও কিন্তু সবজি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যান আমাকে মাথায় বাড়ি। কম ফলনের কারণে এই ধাপে ধাপে সবজির দামটা ঊর্ধ্বগতিমুখী হচ্ছে। এদিকে বাজারটির নানা সমস্যার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলেন আড়ত কমিটির নেতা। আমাদের কিছু অসুবিধা আছে। এখানে আমাদের একটা ব্যাংকের শাখা নাই। ব্যাংকের শাখা থাকলে আমরা প্রতিদিন ক্রেতা বিক্রেতা যে টাকা লেনদেন হয় টাকাটা তুলতে পারে এবং আমরা পাঠাইতে পারি। প্রতিদিন এ আড়তে শতাধিক আড়তদার এবং 7 শতাধিক পাইকারির মাধ্যমে 70 থেকে 80 লাখ টাকার সবজি বেচে কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শস্যের জমিতে সবুজ ঘাস দিয়ে মানচিত্র, স্মৃতিসৌধ সহ নানা শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন কিশোরগঞ্জের এক কৃষক। তার এই সৃজনশীল চিত্রকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এ যেন মাটির বুকে সবুজ ঘাসে অপরূপ বাংলার বিজয়গাথার লাল সবুজের এক প্রতিচ্ছবি। বিজয় সুবর্ণ জয়ন্তীতে নিজের এক টুকরো জমিতে নান্দনিক শিল্পকর্ম পরম মমতায় ফুটিয়ে তুলেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিমাখা জাতীয় স্মৃতিসৌধ, লাল সবুজের পতাকা ও মানচিত্রে দেশের প্রতি তার অপরূপ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। স্বাধীনতা দিবস এবং বিভিন্ন জাতীয় দিবসগুলোকে পরিচিত করানোর জন্য আসলে মূলত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি এগুলা করি। রুমান আলী নান্দনিক শিল্পকলা দেখতে প্রতিদিন আশেপাশে গ্রামের অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। দেশকে ভালোবেসে যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটার জন্য আমরা সবাই ওনার উদ্যোগে সাধুবাদ জানাই। বাংলাদেশের প্রতি যে একটা সম্মান তিনি প্রদর্শনী করে তুলেছেন, এটা দেখার জন্য কিন্তু আমরা এখানে আসছি। এই লাল সবুজের যেই একটা প্রতিচ্ছবি সে তুলে ধরেছেন, এটা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে, আমিও আসছি, অনেক ভালো লাগছে। তার এমন উদ্যোগে যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা তাকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা সহ
অন্যান্য প্রযুক্তিগত সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি। সবুজ দূর্বাঘাস ও রঙের মিশেলে এই শিল্পকলা গড়তে তার সময় লেগেছিল 6 মাস। এর আগে গত মার্চ মাসে জমিতে লাল ও সবুজ শাকসবজি দিয়ে স্মৃতিসৌধ এঁকে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছিলেন তিনি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।